দখলদারি মানসিকতা যেভাবে দল চালায়, এটা যে কোনো ডিক্টেটরশিপের দলে এটা হয়। হুম, যে বিধায়করা ওর অফিসে 4 ঘন্টা ধরে বসে থাকতো, প্যান্টের বেল্ট খুলে, ঘড়ি খুলে, চেন খুলে, মোবাইল খুলে, হুম, সমস্ত টাকা পয়সা রেখে তারপর ঢুকতে হতো ওর সচিবের সঙ্গে দেখা করতে, ভাবতে সবাইকে এভাবে মনে করে তারা নির্বাচিত ইলেক্টেড প্রতিনিধি। তাদের সই তারা দিতে পারতো, হুম, তৃণমূলের হুম, এমএলএ বাড়িতে বসে দিত। হুম, ক্যানিং পূর্ব থেকে যেটা হুম, বাহারুল ইসলাম হুম, বিপুল ভোটে জিতেছে হুম, আরাবুল ইসলামকে হুম, হারিয়ে। হুম, তাই এ তো 45 মিনিট লাগে বাড়িতে হরিশালে যেতেও ক্যানিং থেকে। হুম, তা যেত, গিয়ে হুম, সই করে দিয়ে আসতো। হুম। এটা হচ্ছে দখলদারি মানসিকতা, যে বাকিদের মতামত বা কোনো কিছুরই কোনো পরোয়া নেই। আমি বা আমার পিসির দল, এটা এটা আমাদের পারিবারিক দল, পারিবারিক কোম্পানিতে সবাই এমপ্লয়ি, ওর দলে কোনো নেতা নেই, ও মনেও করে না। তৃণমূল কংগ্রেসের জাল স্বাক্ষর বিতর্ক ঘিরে নতুন রাজনৈতিক ঝড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জমা পড়া চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ সত্যি হলে তা তৃণমূলের জন্য বেশ চাপের কারণই হবে। কেন আসল স্বাক্ষর সংগ্রহ করা হলো না, কার নির্দেশে নথি জমা পড়লো এবং কতজন বিধায়কের নাম ব্যবহার করা হয়েছে, এসব প্রশ্নের উত্তর কিন্তু এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে দিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, সম্ভাব্য বিদ্রোহ, বিরোধী দলনেতা নির্বাচন এবং দলীয় নিয়ন্ত্রণ নিয়েও জল্পনা উস্কে দেন। এই নিয়ে বিস্ফোরক রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত বসু। অভিষেক ব্যানার্জির দরকার কি ছিল ফোর্জড সিগনেচার চিঠি সাবমিট করার? ও তো অরিজিনাল সিগনেচার গুলো, এমএলএদের অরিজিনাল সিগনেচার গুলো নিয়েও অপোজিশনে বসতে পারতো। এইটা একটা রোগ, একটা হুম, এটা রোগ। হুম, রোগের উপসর্গ মাত্র বলে না, রোগের উপসর্গ। দখলদারি মানসিকতা যেভাবে দল চালায়, এটা যে কোনো ডিক্টেটরশিপের দলে এটা হয়। হুম, যে বিধায়করা ওর অফিসে 4 ঘন্টা ধরে বসে থাকতো, প্যান্টের বেল্ট খুলে, ঘড়ি খুলে, চেন খুলে, মোবাইল খুলে, হুম। সমস্ত টাকা পয়সা রেখে তারপর ঢুকতে হতো ওর সচিবের সঙ্গে দেখা করতে, ভাবতে সবাইকে এভাবে মনে করে তারা নির্বাচিত ইলেক্টেড প্রতিনিধি। তাদের সই তারা দিতে পারতো, হুম, তৃণমূলের হুম, এমএলএ বাড়িতে বসে দিত। হুম, ক্যানিং পূর্ব থেকে যেটা হুম, বাহারুল ইসলাম হুম, বিপুল ভোটে জিতেছে হুম, আরাবুল ইসলামকে হুম, হারিয়ে। হুম, তাই এ তো 45 মিনিট লাগে বাড়িতে হরিশালে যেতেও ক্যানিং থেকে। হুম, তা যেত, গিয়ে হুম, সই করে দিয়ে আসতো। হুম। এটা হচ্ছে দখলদারি মানসিকতা, যে বাকিদের মতামত বা কোনো কিছুরই কোনো পরোয়া নেই। আমি বা আমার পিসির দল, এটা এটা আমাদের পারিবারিক দল, পারিবারিক কোম্পানিতে সবাই এমপ্লয়ি, ওর দলে কোনো নেতা নেই, ও মনেও করে না। ওরা মনে করে, বিশেষ করে মমতা ব্যানার্জি তো একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, উনি লড়াই করে এসেছেন। হুম। কিন্তু অভিষেক ব্যানার্জিটা কি, লড়াইটা ঠিক না ভুল সেটা পরের কথা, কিন্তু পলিটিক্স এর মধ্যে ছিলেন মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি কে, ও সবাইকে এমপ্লয়ি মনে করে। যে কারণে যে সইগুলি, এইগুলি হয় হচ্ছে যখন নর্মাল প্রসেসকে, হুম, এতদিন পার্লামেন্টারি পলিটিক্সে আছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি 7 লাখ ভোটে যেত নাকি ডায়মন্ড হারবারে, হুম। আজকে হাফ প্যান্ট পরে জাহাঙ্গীরকে ঘোরাচ্ছে ফলতে। তা এইটুকু বেসিক নর্মস জানেন না, যে যারা এখানে রেজলিউশন নিতে হয়, রেজলিউশনে বিধায়করা সই করে, সবাই করে, সব দলকে। সিপিএম যখন বিরোধী দল ছিলেন, যখন সূর্যকান্ত মিশ্র বিরোধী দল, একইভাবে হয়েছে। তারপরে যখন সুজন চক্রবর্তী এবং আব্দুল মান্নান্না যখন বাম কংগ্রেস একসাথে বিরোধী ভূমিকা পালন করেছে 2016 বিধানসভায়, একইভাবে হয়েছে। নর্মাল প্রসেসে কি এরা জানেন না, নর্মাল প্রসেসে করেননি, তার কারণ হচ্ছে যে এরা মনে করেছে আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই মানতে হবে, কোনো যদি একটা যদি আঙ্গুল ওঠে অন্যরকম ভাবে। ফলে ক্যাপিটালে যারা সিগনেচারটা করে ক্যাপিটালে দিয়েছে, আমি এটা এখানে আসলে ক্যাপিটালে নাম ক্যাপিটালে লেখে, সিগনেচার কি করে করেছে সিগনেচার হতে সুব্রত পারে? দা। তো বিধায়করা তো বলছেন, সিআইডির এক অফিসার আমাকে বলছে যে আমরা সমস্ত সেই এমএলএদের যাদের নিয়ে আমাদের সই নিয়ে সন্দেহ হয়েছে, তাদের ফোন ট্র্যাক করেছিলাম। সমস্ত ফোন ট্র্যাক তারা সেই সময়, সেদিনকে হয় বাড়িতে বা বাইরে বা অন্য কাজে, কেউ ছিলেন না ওইখানটায়, তাদের নামগুলি ক্যাপিটালে লিখে রাখা হয়েছে। না, ও কি নিজেকে আইনের ওপরে মনে করেন অভিষেক করতে হবে, ব্যানার্জি? বিনয় মিশ্রকে, কারণ কারণ বিনয় উনি মিশ্র কোথায় অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করবে না সিগনেচার কেন? ফরজারির, উনি কি জানেন না সিগনেচার ফরজারি কত বড় ক্রাইম? যে উনি কি নিজেকে আইনের ওপরে মনে করেন যে সবকিছু এত বড় ক্রাইম এই হারার পর এত বড় ক্রাইম করে এ- বসলেন? এইটা হয় যখন পলিটিক্সে, যখন আমি দখলদারি মানসিকতাটা তীব্র হয়ে যায়, আর যখন ধরাকে সরা জ্ঞান করি। উনি জানেন যে আমি এটা ভেবেছি নর্মাল প্রসিডিওর যাবো, স্পিকারের কাছে যাবো, হয়ে যাবো। নর্মাল প্রসেস করে কোনো কোনো পার্লামেন্টারি এথিক্স মানেন না এই দলটা, এই দলটা পার্লামেন্টারি এথিক্স মানেনি। আর শিক্ষা তো নেই, ক্যাপিটাল সিগনেচারে কি করে স্পিকারের কাছে করেছে, নিয়ে চলে চলে গেছি? তা এখন সেটা জবাব দেবে, সিআইডি কাছে ডেকেছে আজকে সন্ধ্যে 6টার সময় জবাব দেবে। তারপরে তো গোটা দলটা ভেঙে গেছে, ওরা রাখতে পারছে 60 জনের উপর চলে গেছে হচ্ছে ওখানটায়। পার্লামেন্টে হুম, অলরেডি 4 জন চলে গেছেন, রাজ্যসভাতে 4 জন চলে গেছে, হুম, পার্লামেন্টে 20 জন চলে গেছেন। হুম। তারা কারা?
তারা কিসের জন্য মুখ খুলছেন, কার বিরুদ্ধে মুখ খুলছেন, এটা অভিষেক ব্যানার্জিকে বলতে হবে না? গোটা দলটাকে উনি এই জায়গায় নিয়ে চলে গেলেন। সুদীপ্তদা, এই যে জয় কামদার, পাপ্পু সোনা, শান্তনু সিনহা বিশ্বাস, তার মধ্যে শ্রেয়া পান্ডে, এদের সাথে অভিষেক ব্যানার্জির কি ধরনের সম্পর্ক ছিল? শান্তনু সিনহা বিশ্বাস নামেই ডিএসপি ছিলেন, উনি একদম রুলিং পার্টির একেবারে সব থেকে নির্ভরযোগ্য এবং কনফিডেন্সের লোক ছিলেন। তৃণমূলে হয়ে যা যা অপকর্ম করতে হয়, কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, হরিশ মুখার্জি রোডে, কালীঘাট রোডে, রানীশঙ্কর লেনে যা যা জমি দখল হয়েছে, হুম। ওই মমতা ব্যানার্জি বাড়ির 3টে বাড়ি পরে দীপক হাজরা বলে একজন আছেন, তার দিদি আর তাকে পুলিশ থানা তুলে নিয়ে গেছিল, তার গ্যারেজের জমি দখল করেছিল কার্তিক ব্যানার্জি। এই গোটা অপারেশনগুলি থ্রু শান্তনু বিশ্বাস হয়। পুলিশের মাধ্যমে টাকা তোলা, টাকার ভাগ বাটোয়ারা, কোথায় কোন পোস্টিং হবে, সমস্ত কিছু এটা অভিষেক ব্যানার্জির হয়ে এই শান্তনু বিশ্বাস, সিনহা বিশ্বাস করতেন। দেখবেন সিবিআই দিল্লিতে রাউজ এভিনিউ কোর্টে, লোয়ার কোর্টে হুম। একটা প্রসিকিউশন কমপ্লেন যখন ওরা করেছিল এফআইআর, তার ভিত্তিতে যখন তদন্ত হচ্ছিল, হুম। তখন কয়লা পাচারের ক্ষেত্রে এবং এই সমস্ত ক্ষেত্রে তারা একটা পিটিশন দেয়। হুম। এবং সেখানে উল্লেখ থাকে বাঁকুড়া থানায় একটা, তখন একজন যিনি অফিসার ছিলেন, এখন নেই, সেই পুলিশ অফিসারের মাধ্যমে কিভাবে প্রতি মাসে থ্রু কার গাড়িতে করে কোটি কোটি টাকা নগদ এখানে আসতো, এবং তার মাধ্যমে নীরজ সিং বলে একজন ছিলেন। এই নীরজ সিং হচ্ছে অনুপ মাঝি ওরফে লালা, যে কয়লার যে কিংপিন, তার কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতো। তার মাধ্যমে থাইল্যান্ডের ব্যাংকে অভিষেক জায়ার অ্যাকাউন্টে কিভাবে টাকা যেত, এসব পুলিশ অফিসাররা জানে। বিকাশ মিশ্র কোথায়, বিনয় মিশ্র কোথায়? বিনয় মিশ্র ভানাতুয়াতে আছে, প্রশান্ত মহাসাগরীয় একটা দ্বীপরাষ্ট্র, সেখানে আছে। নাগরিকত্ব চেঞ্জ করে চলে গেল কিভাবে? আর যখন কলকাতায় ছিল তখন অভিষেক ব্যানার্জি একে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছিল, দুটো পুলিশের নিরাপত্তা পেত, কয়লা মাফিয়া। সে এখন নাগরিকত্ব চেঞ্জ করে চলে গেছে প্রশান্ত মহাসাগরীয় একটা দ্বীপরাষ্ট্রে। এই বিনয় মিশ্রের মাধ্যমে গোটা লেনদেন কোটি কোটি টাকা থাইল্যান্ডে, ব্যাংককে, সমস্ত ব্যাংকে গেছে। অভিষেক ব্যানার্জি এই গোটা অপারেশনটা চালাতো। এই জয় কামদার, পাপ্পু সোনা, এদের এদের এরা এরা কারা? এরা হচ্ছে লোকাল এজেন্ট হিসেবে কাজ করতো। এই সোনা পাপ্পু মূলত হুম। তৃণমূলের ভোট মেশিনারি, হুম। তৃণমূলে ভোট লুট করতো, হুম। ভোট লুট করে তৃণমূলকে জয় এনে দিত। হুম। তার বিনিময়ে ওই একদিন খাটাখাটির বিনিময়ে বাকি 364 দিন তাকে টাকা উপার্জন করতে হতো, এবং তাদের যা যা ব্যবসা করতে হয়, টাকা তোলা, মানি লন্ডারিং, রিয়েল এস্টেটে প্রমোটিং হুম। এবং তোলাবাজি, সমস্ত টাকা, এই টাকা সমস্ত ভাগ বাটোয়ারা এখানে যেত। সুদীপ্তদা, এই যে সিগনেচার ফরজারিতে, এটা কি আপনার মনে হয় শুধুই অভিষেক ব্যানার্জির বুদ্ধি, না কেউ ওনাকে এই বুদ্ধিটা দিয়েছেন যে এইভাবে কাজটা করো? অভিষেক ব্যানার্জিকে কেউ বুদ্ধি দেবেন না, অভিষেক ব্যানার্জি কারো কথা শোনেন না। মমতা ব্যানার্জির কথা একমাত্র শুনতে পারেন, তাও কতটা শোনেন আমার সন্দেহ আছে। মমতা ব্যানার্জির এবং এর দায় মমতা ব্যানার্জিকেও নিতে হবে। মমতা ব্যানার্জি মিটিং এ উপস্থিত ছিলেন। হুম। একটা সহজ বিষয়, একটা রেজলিউশন হবে, হুম। রেজলিউশন করে তারা সিংহভাগ 2/3 বিধায়ক, এবং ওই দলে তো সবাই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ফলে সবাই হাত তুলে বলবেন যে আমাদের দলে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা বিরোধী দলনেতা মানলাম। মিটে গেল, হুম। সই করলো, জমা দিল। হুম। এইটা নিয়ে সই হলো। সেই মিটিং এ বললো, যারা যারা মিটিং এ ছিলেন তারা বাইরে বেরিয়ে একাধিক বিধায়ক আমাদের সাংবাদিকদের বলেছে এরকম কোনো আলোচনাই করেনি, বরঞ্চ ওই মিটিংটা হয়েছে শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার জন্য। অভিষেক ব্যানার্জি নির্বাচনে খুব খেটেছেন, সেটা মমতা ব্যানার্জি বলার পর সবাই উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হয়েছে। যারা এখন বেরিয়ে গেছে তার মধ্যে 2-3 জন স্ট্যান্ডিং ওভেশন দেয়নি বা দিতে নিমরাজি ছিলেন। তারপরে মিটিং শেষ, খাবারের প্যাকেট দিয়েছে, চলে এসেছেন। কোথায় আলোচনা হয়েছে কেউ জানেন না। তারপর একটা রেজলিউশন, তাতে বড় করে ওইসব ক্যাপিটালে সই করা, তার কোনো মানে হয় না। ফলে গোটাটাতে কিভাবে হলো, কেন হলো, এটা গোটা পার্লামেন্টারি নর্মসের বাইরে। এই অভিযোগ তো করেছিল, এখন তো জানা গেছে তৃণমূলেরই 2 বিধায়ক, তারাই অভিযোগ করেছিলেন, এমন নয় বাইরে থেকে কেউ অভিযোগ করেছে। ফলে এটা তো হয়েছে। এখন এই দলটার যখন একটা দল যখন কোলাপস করে, তখন সমস্ত কিছু এরকমের মাল্টি অর্গান ফেলিওর হয়। ফলে এটা মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে। আইপ্যাক এর কথা যখন বললেন সুদীপ্তদা, আইপ্যাক শোনা যাচ্ছে, মানে বলা সূত্র শোনা যায় আইপ্যাক সবার কাছ থেকে টিকিটের জন্য টাকা নিত এবং সেই টাকা অভিষেক ব্যানার্জির কাছে। একদমই। আইপ্যাক শুধু না, আপনার কি মতামত আইপ্যাক এর ওপরে? আইপ্যাকে তৃণমূলের একাধিক নেতা কর্মীরা বলবে, পাড়ার যুব সভাপতি করবে, পাড়ার যুব সভাপতি, ওয়ার্ডের সভাপতি, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে আইপ্যাক। 3 জনের কাছ থেকে টাকা তোলা হয়েছে 5 লক্ষ টাকা করে, 15 লক্ষ টাকা।
তারপর একজনের নাম সিলেক্ট করেছে, বাকি দুজন তো টাকা দিয়েছে। আর যুব সভাপতি কাউন্সিলর ছেড়ে দিলাম। পশ্চিমবঙ্গে যে দল কেনাবেচা করতে হয় টাকার বিনিময়ে, এটা আইপ্যাক শিখিয়েছে। এরকম একাধিক উদাহরণ ছিল 2016 পরে, 2021 বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম এর উত্তরবঙ্গে ছিল, সিপিআইএম এর প্রবীণ বিধায়ক, তার বাড়িতে আইপ্যাক পৌঁছে গেছে টাকার অফার নিয়ে। তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন যে আমরা মতদর্শন নিয়ে রাজনীতি করি, কমিউনিস্ট পার্টি করি, লাল ঝান্ডা, আপনি বেরিয়ে যান বাড়ি থেকে, এরকম স্পর্ধা দেখাবেন না টাকা নিয়ে। তো এরকম হয়েছে। আর নিজের দলের সমস্ত কিছু, একাধিক বর্ধমানের ওই ক্যান্ডিডেট কি বললেন যে আমি তো টাকা দিতে পারলাম না, 50 লক্ষ টাকা দিতে পারলাম না বলে ক্যান্ডিডেট হতে পারলাম না। ফলে আইপ্যাক বেসিক্যালি গোটা তৃণমূলের তলাস্তরকে একটা প্রশিক্ষণ দিয়েছে যে কিভাবে টাকা তুলতে হয়। যে কাউন্সিলর, যে বিধায়ক 5 লাখ বা 10 লাখ টাকা দিয়ে টিকিট পাচ্ছে, বা দলের যুব সভাপতি বা দলের ছাত্র নেতা হচ্ছে, বা অন্য কিছু নেতা হচ্ছে পাড়ায় পাড়ায়, তা সে তো টাকাটা তুলবে। তো আমি এটা ওয়ার্ডের যুব সভাপতি হচ্ছে, 10 লক্ষ টাকা দিয়েছি, আমি 3-4 বছর থাকবো, আমাকে 10 লক্ষ টাকা তুলতে হবে, তো ইনভেস্ট করেছি। পলিটিক্স ইজ এ ম্যাটার অফ ইনভেস্টমেন্ট, এটাকে আইপ্যাক স্বীকৃতি দিয়েছে। প্রশান্ত কিশোর এখন তো চলে গেছেন। প্রশান্ত কিশোরের 2021 সালে ভোটার লিস্টে কোথায় নাম তুলেছিলেন? কালীঘাটে। কেন? অভিষেক ব্যানার্জি যে বাড়িটা থাকেন 121 কালীঘাট রোড, যে 7 তলা বাড়িটাতে এখন রয়েছে, শান্তিনিকেতনে থাকেন না, ওনার স্ত্রী বাচ্চা সন্তান থাকেন, উনি থাকেন 121 কালীঘাট রোডে। সেই 7 তলা বাড়িতে একই ঠিকানায় প্রশান্ত কিশোরের নাম কেন উঠেছিল? 2021 বিধানসভা ভোটের আগে আপনি ভবানীপুর বিধানসভার দেখুন, ভোটার লিস্ট দেখুন, প্রশান্ত কিশোরের নাম ভোটার হিসাবে কেন তোলা হয়েছিল? একই ঠিকানায় অভিষেক ব্যানার্জি আর প্রশান্ত কিশোরের নাম। এর রহস্য কে উত্তর দেবে? সুদীপ্তা, কুইকলি ফিরে আসবো আরেকবার সিগনেচার ফরজারির ব্যাপারে। ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহাদের দরকার 50+ MLAs পুরোপুরি বিরোধী দল হওয়ার জন্য। এই ব্যাপারে আপনি কি বলবেন? এখন আছেন কটা ওদের কাছে? কোথায় দাঁড়িয়ে আছি আমরা? 2/3 বেশি তো, 80টার মধ্যে 58 জন সই করেছেন। আমি শুনলাম যে যা বিধানসভা সব সাংবাদিকরা যা বলছে, এটা 64-65 হয়ে গেছে। তাহলে আলাদা করে দরকার নেই, এসে গেছে 2/3 বেশি, মেজরিটি এসে গেছে। এখন এইটা সবটাই খুব সুস্বাস্থ্যকর রাজনীতি হচ্ছে না। না, এই যে এক মিনিট সুবিধা, এই যে অলরেডি 2/3 হয়ে গেছে, তার মানে বিরোধী দল হয়ে গেছে। ঋতব্রত ব্যানার্জি মর্যাদা দিয়ে দিয়েছে, বিরোধী দলের মর্যাদা আমরা স্পিকার ঘরও দিয়ে দিচ্ছে, স্পিকার ঘরে বসে, এবং ঋতব্রত ব্যানার্জি আমাদের এলওপি। সেখানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে লোগো এবং যা যা পার্টি ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ হয় সেগুলো কি এবার এই দলটা ইউজ করবে? গোটাটা খুব আইনি বিষয়, এই দলটা এখন ইউজ করবে কিনা বলতে পারছি না, খুব আইনি বিষয়, টেকনিক্যাল বিষয়। এর মধ্যে অনেক কিছু, গঙ্গা ভলগা দিয়ে অনেক জল যাবে, এখনো পর্যন্ত সব যায়নি। তৃণমূলে আরো কোনো বিধায়ক আসতে পারে বা চলে যেতে পারে। এবার দেখা গেল এই 58 জন বা 60 জনের বাইরে আরো কোনো মমতা ব্যানার্জির ডান হাত বা হাত বড় বড় কোনো ঘনিষ্ঠ নেতা নেত্রী এখানে চলে এলেন, তারা ক্লেম করলেন, এখন ক্লেম করে জোড়া ফুলে প্রতীক নিয়ে নিলেন। ব্যাপারটা খুবই ডাইসি ব্যাপার আছে, খুব ধোঁয়াশা আছে, এবং ব্যাপারটা খুব সুস্বাস্থ্যকর নয়, রাজনীতির পক্ষে স্বাস্থ্যকর নয়। যা যা ঘটনা প্রবাহ চলছে বেঙ্গলে, বেনজির, আমরা এরকম দেখিনি কোনোদিন। যদি এইটা গোড়াপত্তন করেছেন মমতা ব্যানার্জি 2012 সালে, প্রত্যেকে পরপর প্রতিদিন বিকেলবেলা সন্ধ্যা আসর সব সাংবাদিকদের তলব করা হতো, বাইপাসের ধারে যে তৃণমূলের পার্টি হবে ওখানে বসে সব তো দল থেকে ভাঙিয়ে আনাতো, বিশেষত কংগ্রেসকে ভাঙিয়ে আনতো। মমতা ব্যানার্জির দল এমন নজির তৈরি করেছিল, পুরুলিয়া ঝালদায় যে পৌরসভা, যেখানে তৃণমূল আর কংগ্রেস পুরো একই ছিল, একটা কম ছিল, নির্দল ছিল 2 জন, ফলে কংগ্রেসের কাউন্সিলরকে খুনও করা হলো, করে পৌরবোর্ড তৈরি করলো। এরা দখলদারি এমন উগ্র বাসনা ছিল এদেরকে, প্রতিদিন দল ভেঙেছে, সেই দল ভাঙার পরিণাম পাচ্ছে এখন এটা। সুদীপ্তদা, অভিষেক ব্যানার্জিকে দল থেকে, দলের যে পোস্ট আছে ওনার, এই পোস্ট থেকে বের করতে গেলে কি করতে হবে? এমএলএরা তো বের করে দিতে পারে এই পোস্ট থেকে। করতে পারে না, কারণ ওদের কনস্টিটিউশনে চেয়ারপারসনের হাতে ক্ষমতা আছে। মমতা ব্যানার্জি আদি অনন্তকাল ধরে উনি চেয়ারপারসন, এবং যেহেতু এটা 1 ম্যান পার্টি, ফলে মমতা ব্যানার্জি এখন মমতা ব্যানার্জি ছাড়া কেউ অভিষেক ব্যানার্জিকে ছাড়তে পারে না এখন কেউ, তারা তো। এবার মমতা ব্যানার্জি কি করবে সেটা মতেই জানে। মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে দিয়ে দলকে বাঁচাবে, নাকি নিজের ভাইপোকে সঙ্গে নিয়ে দলকে হারাবে, সেটা তৃণমূলের ব্যাপার। এখন ব্যাপারটা যেহেতু 1 ম্যান পার্টি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ফলে এই বিষয়ে কেউ কোনো কথাও বলতে পারবেন না, কেউ বলেও না। কোথাও না কোথাও অনেক জায়গা থেকে অনেকের মাধ্যমে এরকম খবর আসছে যে এখন যা রাজনৈতিক অবস্থা, মহল,
এখান থেকে কিন্তু লেফটের একটা রি-ইমার্জেন্স হওয়ার বিশাল এবার তাই রাস্তা সামনে সেটা আছে। বামপন্থীরা ভোটের সময় বলেছিল যে বাংলার এই ব্যাপারে আপনি কি বাংলার বলবেন? পুনরুজ্জীবনের সঙ্গে বামপন্থার পুনরুত্থানের প্রয়োজন, বামপন্থার পুনরুত্থান। সেটা নির্বাচনী প্রচারে, ভোটে, আর্যিকর আন্দোলনের পর থেকে বোঝা যাচ্ছিল। সেটা আরো হচ্ছে, সেটা স্পষ্ট হচ্ছে। দমদম স্টেশন থেকে যাদবপুর স্টেশন প্রমাণিত হচ্ছে এটা গরিব মানুষের বসতি, গরিব মানুষের দোকান, স্টেশনে হকার তারা রয়েছে। সেটা রেলের জমি, সেটা ঠিক আইন আদালত আছে, লড়াই, কিন্তু একটা মমত্ব বোধ থাকবে তো। এটা গরিব মানুষকে কোনো প্রায় নোটিশ ছাড়া, কোনো একটা রিহেবিলিটেশনের ব্যবস্থা ছাড়া আমি বুলডোজার দিয়ে সব করতে পারি না। বুলডোজার দিয়ে গোটা আমি সভ্যতার অভিমুখ ঠিক করতে পারি না, এটা হয় না। উন্নয়ন মানুষকে বাদ দিয়ে নয়, মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে হয়। ফলে এই গোটা পলিটিক্সে একটা ৮০ জনের বিধায়ক, ২৮ জনের এমপি লোকসভায়, ১৪ জনের রাজ্যসভার এমপি, কাউকে খুঁজে পাওয়া গেল? যাদবপুর স্টেশনে খুঁজে পাওয়া গেল যাদবপুরের এমপি কে? আজকে এয়ারপোর্টে এসেছেন, মুখে কালো কাপড় টাপড় ঢেকে মাস্ক টাস্ক পরে ফিরেছেন, কোথায় গেলেন? ফলে এই লড়াইয়ের স্বাভাবিক, এই বিজেপি বিরোধী লড়াইয়ের স্বাভাবিক ঠিকানা, স্বাভাবিক গন্তব্য, ডেস্টিনেশন হবে লেফট রাইট, তারাই লড়ছে। অভিষেক ব্যানার্জি তো গ্রেপ্তার হবেই। আপনার মতামতে কবে কবে কত দিনের মধ্যে অভিষেক ব্যানার্জিকে জেলের ওপারে দেখা যাবে? এইটা কোর্ট আছে, আইন আদালত, পুলিশ প্রশাসন এবং সেন্ট্রাল এজেন্সি আছে, সর্বোপরি নাগপুর আছে। নাগপুরের সিগন্যাল যদি থাকতো তাহলে অভিষেক ব্যানার্জি 2020-তে গ্রেপ্তার হয়, অভিষেক ব্যানার্জি 2021-এ গ্রেপ্তার হয়, অভিষেক ব্যানার্জি 2022 সালে গ্রেপ্তার হয়, 2023 সালে গ্রেপ্তার হয়, 2024 সালে গ্রেপ্তার হয়, 25-এ তো হয়ই। পরপর বছরগুলি বলছি, পরপর বছরগুলি মিলিয়ে দেখবেন। নিয়োগের দুর্নীতিতে যখন চার্জশিটের নাম প্রসঙ্গ আসছিল, পয়লায় একাধিকবার জেরা হয়েছে, 6 ঘন্টা 7 ঘন্টা করে নিজাম প্যালেসে সিজিওতে জেরা হয়েছে। সেন্ট্রাল এজেন্সির জেরা থেকে বেরিয়ে সেন্ট্রাল এজেন্সির দপ্তর থেকে বেরোলো, সিবিআই দপ্তর থেকে বাইরে পুলিশ কর্ডন করে রাখলেন, উনি ওখানে মঞ্চে দাঁড়িয়ে প্রায় মানে খালি হাতে মাইক নিয়ে বা ইয়েতে প্রায় 1 ঘন্টা ভাষণ দিয়ে চলে যেতেন রোজ। আবার বেরিয়ে বলতেন যে সিবিআইয়েরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, সিবিআই অফিসাররাও শুনতেন। অথচ সিবিআই অফিসাররা, যাদের সাথে সাংবাদিকদের যোগাযোগ বা সমস্ত খবর টবর আমরা যেখান থেকে যা পাই টাই সব বুঝি, যে এনাফ ডকুমেন্ট এবং এনাফ এভিডেন্স ছিল। মানি লন্ডারিং এ আছে, কয়লা পাচারে আছে, নিয়োগ দুর্নীতিতে আছে, ডিয়ার লটারিতে আছে, ইলেকশন বন্ডের তোলাবাজিতে ডায়মন্ড হারবার একটা কোম্পানি, তার চিঠি ছিল, সেটাতে আছে, একাধিক জায়গা আছে। মদ কেলেঙ্কারিতে আছে, এক্সাইজ স্ক্যামে আছে। কিভাবে 2021 সালে তৎকালীন আবগারি কমিশনার ছিল এস উমাশঙ্কর, অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ আইএস অফিসার, নামই বলে দিলাম, তাকে দিয়ে সমস্ত বটলিং প্যান্টে বলা হয়েছিল বাংলাদেশি মদ যেটাকে বলে সেটা বটল পিছু 30 টাকা, আর বিদেশি মদ যেটাকে ফরেন লিকার বলে সেটা বটল পিছু 25 টাকা করে তোলা আদায় হতো। মাসে প্রায় 45 কোটি টাকা কোথায় যেত? এটা এক্সট্রা তোলা হতো বটলিং প্যান্ট, এবং তার জন্য সার্কুলার জারি করা হয়েছিল এস উমাশঙ্কর, পরে তাকে বদলি করে দেওয়া হয়। এই গোটা স্ক্যামে সমস্তটা কিন্তু 2018 পর থেকে প্রতি বছর উনি একবার করে অ্যারেস্ট হতে পারতেন, অ্যারেস্ট হতেন, ছাড়া পেতেন, আবার অ্যারেস্ট পরপর হতে পারতেন। ফলে আশা করছি 2026-এ হওয়ার কথা। সেটা নির্ভর করবে এজেন্সি কিভাবে তদন্ত করছে, সিআইডি কিভাবে করছে, এখন তো সিআইডি ও বিজেপি সরকার সবই আছে, এবং সর্বোপরি নাগপুর কি ঠিক করবে। নাগপুরের বার্তা শুভেন্দু অধিকারীর কাছে আসলে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যাবে।